আমির হাওলাদার, এক ছদ্মবেশীর উপাখ্যান। পর্ব সংখ্যা ৩। লেখনীতে ইলমা বেহরোজ। ঘণ্টা কয়েক আগে ওয়েটিং রুমে মজিদ হাওলাদার বসেছিলেন সোফার একদম কিনারায়। চোখ দুটো তীক্ষ্ণ। বহু বছরের রাজনীতি আর অন্ধকারের ব্যবসা মানুষকে যে ধরনের চোখ দেয়, ঠিক সেরকম দুটি চোখ। আমির ঢুকতেই তিনি উঠে দাঁড়ালেন। দুজন মুখোমুখি বসলো। প্রথম কিছুক্ষণ কাজের কথা হলো। চট্টগ্রাম বন্দরের নতুন চালানের জটিলতা তৈরি হয়েছে। নারায়ণগঞ্জের একটি রুটে অপরিচিত উপস্থিতির গন্ধ পাওয়া যাচ্ছে। ময়মনসিংহ থেকে যে খবর এসেছে তাও আশাবর্জক নয়। আমি শুনল, কখনো মাথা নাড়ালো, কখনো দু একটি কথা বলল। কোনো সমস্যায় তাকে স্পর্শ করলো না। একসময় ইতস্তত করে মজিদ হাওলাদার বললেন, তোর বাড়িতে যেতে বলবি না আমাকে? আমি ঠান্ডা গলায় বলল, বিজনেস পার্টনারদের বাড়িতে নিতে হলে প্রতিদিনই কাউকে না কাউকে নিতে হবে। মজিদ কণ্ঠ ভারী করে বললেন, আমি কেবলই তোর বিজনেস পার্টনার, তোর বাবা না, তোর রক্ত না। আমির মাথা তুলে মজিদের চোখে চোখ রেখে বলল, যেদিন আমার মেয়ে খুন হয়েছে সেদিন আপনার ছেলেও মরে গেছে। আপনার সামনে এখন যে বসে আছে সে কেবল আপনার ব্যবসার পার্টনার। তার বাইরে রক্তের টান খোঁজার চেষ্টা করবেন না। মজিদ হাওলাদার কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর দীর্ঘশ্বাস ফেলে বললেন, বড্ড বেশি আবেগ দিয়ে কথা বলছিস বাপ। আবেগ নয়, হিসাব। হিসাব? পারিজা আমার রক্ত, আমার নাতনি, ওর জন্য আমার কলিজা কি পড়েনি? কিন্তু নরকের ব্যবসায় নামলে মাঝে মধ্যে নিজের কলিজার টুকরো দিয়েই আগুনের উত্তাপ সইতে হয়। এই পথে হাঁটলে সেটা জেনেই হাঁটতে হয়, সেটা তুই ভালো করে জানিস। বিষ সবাই গিলতে পারে না, যারা হজম করতে পারে তারাই টিকে থাকে। ক্ষমতার জন্য বলি দেওয়াকে কোরবানি বলে, খুন হওয়া বলে না। আমির কথা বলল না। কথা বললেই ভেতরের আগুনটা বেরিয়ে আসবে। এখন আগুন দেখানোর সময় নয়। সময়ের আগে আগুন দেখালে শিকার হয়ে যায়। শিকার সরে গেলে সুযোগ যায়, সুযোগ গেলে প্রতিশোধ যায়। মজিদ মোটামুটি নেত্রকোনার সব নেটওয়ার্ক, পুলিশ, পলিটিক্স, গুন্ডা বাহিনী নিয়ন্ত্রণ করতেন। তাকে এবং তার দুই হাত খলিল ও রিদওয়ানকে সরিয়ে দেওয়া মানে নিজের পায়ে নিজেই কুড়াল মারা। এই তিন স্তম্ভ সরে গেলে পুরো পাতালঘর আর সাপ্লাই চেনের বিশাল ভার তাকে একাই বইতে হবে, যা এক প্রকার আত্মঘাতী সিদ্ধান্ত। তার সাম্রাজ্য কোনো ইটের দেওয়াল নয় যে একটা ইট খসলে শুধু সামান্য গর্ত হবে। তার সাম্রাজ্য মাকড়সার জালের মতো। জালের কেন্দ্রে আমির বসে থাকলেও এর প্রতিটি সুতো ধরে রেখেছে তার নিজের বাপ চাচা ভাইয়েরা আর দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতারা। আমির যদি আজ ক্রোধের বশে জালের একটি সুতো ছিঁড়ে ফেলে, তবে সেই কম্পন মুহূর্তেই পৌঁছে যাবে প্রতিপক্ষের কাছে। তারা বুঝে যাবে জালের মালিক আজ দুর্বল। তখন তারা হায়নার মতো ঝাঁপিয়ে পড়বে। আমি চাই না এই ক্ষমতার লড়াইয়ে শিকারী নিজেই শিকারের পরিণত হোক। তার সঙ্গে বিপদে পড়ুক পদ্মজাও। তার এক পা কাদায় পড়লে শত্রুরা 10 পা এগিয়ে যাবে পদ্মজার দিকে। তাই এই রক্তক্ষয়ী খেলায় তাকে অসীম ধৈর্য ধরতে হচ্ছে। তাছাড়া তার আসল শত্রু নিজের রক্ত নয়, বরং পর্দার আড়ালে ক্ষমতাধররা, যাদের নীল নকশায় পারিজার হত্যাকাণ্ড ঘটেছিল। তার বাবা আর চাচা তো কেবল অস্ত্র, তুচ্ছ অস্ত্র। ভেঙে কোনো লাভ নেই, কাটতে হবে সেই হাতকে যে হাত এই অস্ত্র চালিয়েছে। তাই তার বিষবৃক্ষের 3 শানিত অস্ত্র মজিদ, খলিল আর রিদওয়ানকে সে এখনই নষ্ট করবেন না। এদের ঢাল হিসাবে ব্যবহার করে পৌঁছাবে মূল খনিদের উচ্চতায়। তাদের সমান ক্ষমতাধর হয়ে তবেই সে চূড়ান্ত আঘাত হানবে। সেটুকু ক্ষমতা পেতে যদি আরও 1 যুগ অপেক্ষা করতে হয়, আমির তাতেও প্রস্তুত। মজিদ হাওলাদার এদিক ওদিক একবার তাকালেন, তারপর আলমগীরের দিকে ফিরলেন। বললেন, রিদওয়ান কোথায়? আলমগীর অবাক হয়ে বলল, এখানেই তো ছিল। আমিরের চোখ দুটো জ্বলে উঠল। রিদওয়ান এসেছে? সে চেয়ার ছেড়ে উঠল। কোনো কথা না বলে উল্টো ঘুরে দ্রুত হাঁটতে শুরু করলো। মজিদ পেছন থেকে ডাকলেন, আমির বাবু। আমিরের দ্বিতীয় অফিসটি ছিল মগবাজারের এক নির্জন গলির পুরনো আমলে এক বিশাল দালানে। দালানটির বয়স কম করে হলেও 50 ছাড়িয়ে গেছে। এখানেই বসে তার অবৈধ কার্যকলাপের সকল গোপন বৈঠক। এখানে ফিসফিস করে রচিত হয় নানা ষড়যন্ত্রের নীল নকশা। অফিস রুমের ঠিক গা ঘেঁষেই একটা ছোট গোপন কক্ষ। বাইরের কোলাহল সেখানে পৌঁছায় না, রাস্তার ধুলোগন্ধও না। কক্ষটি আমিরের একান্ত ব্যক্তিগত আশ্রয়। ঘরের একদিকে দেওয়ালে টাঙানো পদ্মজার একটা বিশালাকার বাঁধানো ছবি।
রিদওয়ান সেই ছবিটির সামনে দাঁড়িয়ে আছে, কামনার বিকৃত লালসা তার দৃষ্টিতে। সে ধীরে ধীরে হাত তুলল, আঙুলের ডগায় স্পর্শ করল ছবির মসৃণ কাঁচ, ঠিক পদ্মজার গালের উপর। বিড়বিড় করে বলল, কি করলে তোমাকে পাবো? তখনই আমির ঝড়ের বেগে ঘরে ঢুকলো। রিদওয়ানের হাত তখনও ছবির গায়ে। আমির এক মুহূর্ত থমকে দাঁড়ালো, তার পুরো শরীরে বিদ্যুৎ খেলে গেল। তারপর গর্জে উঠল, হাত সরা, বান্দির বাচ্চা! রিদওয়ান চমকে ঘুরে দাঁড়ালো। আমির বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল তার ওপর। ডান হাত মুষ্টি শূন্যে ঘুরে এসে রিদওয়ানের চোয়ালে বজ্রপাতের মতো লাগলো। রিদওয়ান ছিটকে গিয়ে পড়ল সোফায়, পুরো শরীর ঝাঁকুনি খেলো। পরক্ষণেই সে উঠে দাঁড়ালো, ঠোঁটে রক্ত মুছে বলল, তুই আমার সাথে বেইমানি করছিস আমির। কথা ছিল ওকে আমার জন্য তুলে আনবি, অথচ দিনের পর দিন তুই নিজেই ওকে ভোগ করছিস। বেইমানের বেইমান। অনেক বেইমান দেখেছি জীবনে, কিন্তু তোর মতো বেইমান দেখি নাই। কথাগুলো বিষের মতো আমিরের কানে ঢুকলো। তার চোয়ালের পেশি শক্ত হয়ে উঠল। সে এগিয়ে গিয়ে রিদওয়ানের বুকের পাঞ্জাবি মুঠো খাবলে ধরল। কিরমির করে বলল, মুখ সামলে কথা বল, শুয়োরের! পদ্মজা আমার বউ, আমার বউ। তোর মতো লম্পটের সাহস হয় কি করে ওর ছবিতে হাত দেওয়ার? এরপর যা হলো তাকে আর লড়াই বলা যায় না। ঝড় বললে এই ঘটনাটির সঙ্গে ন্যায় হয়। দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হলো। টেবিলের ওপর রাখা ল্যাম্পটা হুড়মুড়িয়ে মেঝেতে পড়ল। কাঁচ ভেঙে চারিদিকে ছড়িয়ে গেল। ফাইলের স্তূপ আছড়ে পড়ল। কাগজ উড়তে লাগলো। আমি রিদওয়ানের কলার চেপে ধরে পুরো শরীরটা তুলে দেওয়ালে আছড়ে ফেলল। রিদওয়ান ব্যথায় মুখ বিকৃত করেও উঠে দাঁড়ালো। শ্বাস ভাঙা গলায় বলল, ঝামেলা করিস না, 4 বছর তো ভোগ করেছিস, এইবার অন্তত আমাকে দিয়ে দে, ভাগাভাগি কর। আমরাই তো। শব্দগুলো শেষ হওয়ার আগেই আমির এলোপাতাড়ি কিলঘুষি চালাতে শুরু করলো। বিশ্রী গালিগালাজ ছুটছিল তার মুখ থেকে। সেই সঙ্গে উত্তাল কণ্ঠে বলতে লাগলো, ওকে ছুতে যাওয়া তো দূরের কথা, ওর ছায়ার দিকে তাকালেও আমি তোর চোখ উপড়ে নেব। রিদওয়ান ফাটা ঠোঁটে হাসলো, বলল, চোখ নিবি? নে। পদ্মজা তোর বউ, মনে মনে আমারও বউ। এটা কেউ কেড়ে নিতে পারবে না। আমার মনকে তো আর ছুঁতে পারবি না। আমিরের রাগ এইবার ভাষার সীমা ছাড়িয়ে গেল। সে রিদওয়ানের গলায় 2 হাত চেপে ধরল, বলল, তাহলে তোর মনকে নিয়ে তুই কবরে যা। ঘরে মুজিদ আর আলমগীর ঢুকলো হুড়মুড়িয়ে। মুজিদ দৌড়ে এসে আমিরের হাত ধরে বললেন, আমির, ছাড় ওকে, ছাড় বলছি। আলমগীর অন্য দিক থেকে ধরার চেষ্টা করতে করতে বলল, পাগল হলি নাকি? মরে যাবে তো, ছাড়। আমির দুজনকে এত সজোরে ঠেলে সরিয়ে দিল যে মুজিদ হোঁচট খেয়ে পিছিয়ে গেলেন। আলমগীর দেওয়ালে ধাক্কা খেলো। আমির গর্জে উঠল, কেউ মাঝখানে আসবে না। আজ ওর রক্ত দিয়ে আমি এই ঘরের মেজে ধোবো, ওর জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো। রিদওয়ান টের পেল সে আর পারছে না, দম বন্ধ হয়ে আসছে। মরিয়া হয়ে সে পকেটে হাত ঢোকালো। বের হলো একটা ছোট ফোল্ডিং ছুরি। নিজের সবটুকু শক্তি একত্রিত করে আমিরের ওপর ঝাঁপিয়ে পড়ল। ধারালো ফলাটা আমিরের পিঠে পোঁচ দিল, রক্ত চুইয়ে ভিজিয়ে দিল কাপড়। আমির আরও ভয়ঙ্কর হয়ে উঠল। রিদওয়ানের চুলের মুঠি খাবলে ধরে সমস্ত শক্তি দিয়ে মেঝেতে আছাড় দিল। তারপর একের পর এক ঘুষি আসতে লাগলো, মুখে পাঁজরে মুখে। রিদওয়ানের শরীর ক্রমশ নিস্তেজ হয়ে আসতে লাগলো। আমির তার বুকের ওপর হাঁটু গেড়ে বসে বলল, অনেক শখ না তোর? পদ্মজাকে মনে মনে বউ ভাবিস? আমার বউকে? বান্দির বাচ্চা, বল, চিৎকার করে বল, পদ্মজা তোর মা লাগে। রিদওয়ান রক্তমাখা মুখ নিয়ে ঘরঘরে কণ্ঠে বলল, কখনো বলবো না। আমির আরও জোরে চেপে ধরল, বলল, বলবি না? তোর জিভ আমি আজ ছিঁড়ে ফেলবো। বল, শুয়োরের বাচ্চা, বল, ও তোর মা। মরণপণ এই লড়াই দেখে মুজিদ হাওলাদার আর ধৈর্য ধরতে পারলেন না। তিনি এগিয়ে এসে রিদওয়ানের মাথায় সজোরে একটা গাঁটটা মারলেন। বিরক্ত হয়ে বললেন, গাদার বাচ্চা, জেদ করিস না। দেখছিস না আমির পাগল হয়ে গেছে? ও তোকে আজ সত্যি সত্যি কবরে পাঠাবে। জান বাঁচাতে চাইলে বলে ফেল, যা বলছে। আলমগীর রিদওয়ানের দিকে ঝুঁকে বলল, একটাবার বলে দে না ভাই, তাহলেই তো ল্যাটা চুকে যায়। বল পদ্মজা তোর মা হয়। কথাটা বলেই আলমগীর ঠোঁট কামড়ে ধরল, যাতে কোনোভাবেই হাসির শব্দটা বাইরে বেরিয়ে না আসে। আমিরের মতো মানুষ স্রেফ একটা সম্বোধন স্বীকার করানোর জন্য এমন পাগলামি করতে পারে, সেটা না দেখলে বিশ্বাস করা কঠিন। আর রিদওয়ানটাও যে কি,
জেনে শুনে মৌমাছির ঝাঁকে ঢিল ছুড়বে, তারপর কাঁদবে কেন কামড়ালো। রিদওয়ান দেখল চারপাশ ঝাপসা হয়ে আসছে, বুকের ভেতরটা টনটন করছে। বাঁচার আর পথ নেই। সে দাঁতে দাঁত চেপে চোখে বিষের আগুন নিয়েই কোনো রকমে উচ্চারণ করলো, পদ্মজা, পদ্মজা আমার মা, তোর বউ আমার মা। ঘরে এক মুহূর্তের নিস্তব্ধতা নামলো। পরপরই আমিরের ঠোঁটের কোণে ফুটে উঠল হাসি। সে রিদওয়ানের ওপর থেকে উঠে দাঁড়ালো, শার্টের হাতা ঠিক করলো যেন কিছুই হয়নি। তারপর উঁচু গলায় বলল, যেহেতু পদ্মজা তোর মা, সেহেতু সম্পর্কে আমি আজ থেকে তোর বাপ। আলমগীর কপাল চাপড়ে ডাক্তার ডাকতে গেল। ডাক্তার এলেন কিছুক্ষণের মধ্যে। আমিরের পিঠে ক্ষততে হাত দিতে গেলে আমি ঝাঁকুনি দিয়ে সরে গেল। রিদওয়ানকে শুইয়ে দেওয়া হলো লম্বা সোফায়। সে তখন আধা অচেতন, চোখের পাতা ভারী, ঠোঁটের কোণে রক্ত জমাট বেঁধে কালচে হয়েছে, ডান গাল ফুলে কদম ফুলের মতো হয়েছে, আর ভ্রুর কাছে থেকে তখনও সরু ধারায় রক্ত গড়াচ্ছে। ডাক্তার ব্যাগ খুলে বসলেন, তুলা আর স্যালাইন বের করলেন। প্রথমে ক্ষতস্থানগুলো আলতো হাতে পরিষ্কার করলেন, তারপর বায়োডিন লাগালেন কাটা জায়গায়। রিদওয়ান যন্ত্রণায় কেঁপে উঠল। ডাক্তার ভ্রু কাটাটা কাছ থেকে দেখলেন, আলমগীরকে বললেন, আলোটা একটু এগিয়ে ধরুন। আলো এলে তিনি শান্ত গলায় বললেন, 2টা সেলাই দিতে হবে। অ্যানেস্টিক ইঞ্জেকশন দেওয়ার কিছুক্ষণ পরই ডাক্তার দ্রুত দক্ষ হাতে 2টো সেলাই দিলেন, সুতো বেঁধে কাটলেন। এরপর 2 হাতে হালকা চাপ দিয়ে পাঁজর পরীক্ষা করলেন। রিদওয়ান কাতরালো, ভাঙেনি, তবে 1-2টো হাড় মারাত্মক চোট পেয়েছে। বললেন, এক্স-রে করলে নিশ্চিত হওয়া যেত, তবে আপাতত ভাঙার লক্ষণ নেই, বিশ্রামে রাখুন। ব্যথানাশক ইঞ্জেকশন দেওয়ার কিছুক্ষণের মধ্যেই রিদওয়ানের পেশিগুলো ধীরে ধীরে শীতল হতে শুরু করলো। অ্যান্টিবায়োটিকের প্রেসক্রিপশন লিখে দিয়ে বললেন, 5 দিন নিয়মিত খাবেন, একটাও বাদ দেবেন না।